আজকের ক্লাসে আমরা দেখব এইচএসসি এক্সামে আসার মতো 50টা সেন্টেন্স ট্রান্সফরমেশন যেগুলো করে ফেলার পর আপনার এইচএসসি সিলেবাসের 80% ট্রান্সফরমেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড কমন চলে আসবে মেইন এক্সামে। বাট আজকে আমরা ক্লাসে ট্রান্সফরমেশন শিখব, বাট এইচএসসির আরও যে টপিকগুলো আছে ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, এই বিষয়গুলো নিয়ে আমাদের 10 মিনিট স্কুলের একটা কোর্স, সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স, যেই কোর্সটা এনশিওর করবে 3 মাসে যেন আমাদের A+ প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। এবং ক্লাসগুলো কোথায় হচ্ছে? ডেফিনেটলি আমাদের অফলাইন ব্রাঞ্চেসগুলোতে। ঢাকায় আমাদের অলরেডি 4টা অফলাইন ব্রাঞ্চেস আছে, হুইচ আর ইন মিরপুর, মগবাজার, উত্তরা অ্যান্ড পান্থপথ। এর পাশাপাশি চট্টগ্রামের চকবাজারে কিন্তু আমাদের একটা ব্রাঞ্চ আছে, এবং এই ব্রাঞ্চগুলোতেই তোমাদের ফুল এইচএসসি প্রিপারেশনটা আমাদের সাথে হয়ে যাবে অনলি 3 মান্থসে। সো চলো আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি, দ্য টপিক বিং সেন্টেন্স ট্রান্সফরমেশন। প্রথমে যদি আমরা একটু দেখি আমাদের মেইন এক্সামে কি ধরনের সেন্টেন্স ট্রান্সফরমেশন আসতে পারে। দিস আর দ্য টপিক, যেখানে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, কখনো সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই বিষয়গুলোর উপরে আমাদের মেইন এক্সামে কিছু টপিকস এসে থাকে। আজকে আমরা এই প্রত্যেকটা টপিক আলোচনা করব এবং তার পাশাপাশি কিছু রুলস, কিছু এক্সপ্লেনেশন, এই বিষয়গুলো নিয়েও ডিসকাশন থাকবে। ক্লাসের শুরুতে আমরা একটু বলে নিতে চাই যে আমরা যখন ইংলিশ পড়তে যাই, দেয়ার আর লটস অফ রুলস, লটস অফ থিংস টু মেমোরাইজ, বাট ল্যাঙ্গুয়েজ যখন আমরা একটু চিন্তা করি ইংলিশকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে, দ্য অনলি গোল ইজ টু কমিউনিকেট, রাইট? সো আজকে আমি একটু জানতে চাই আমরা যে সেন্টেন্স ট্রান্সফরমেশন করি বা এই বিষয়গুলোকে ট্রান্সফর্ম করি, হোয়াট ইজ সেন্টেন্স ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি? সেন্টেন্স ট্রান্সফরমেশন ইজ বেসিক্যালি কোনো একটা কথাকে ডিফারেন্টভাবে বলা। দ্যাট মিনস আমাদের মেইন প্রায়োরিটি কিন্তু হচ্ছে মিনিংটাকে সেম রাখা। ইন নো ওয়ে আমরা কখনো কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশন করার সময় ট্রান্সফর্ম করার পরে মিনিংটাকে চেঞ্জ করতে পারবো না। উই হ্যাভ টু বি অলওয়েজ কেয়ারফুল যেন মিনিংটা 100% সেম থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আসলে সেন্টেন্স ট্রান্সফরমেশন দরকার? চিন্তা করে দেখো, ডেইলি লাইফে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সেটআপে কথা বলি, রাইট? কখনো আমরা ফ্রেন্ডদের সাথে ইনফর্মাল ক্যাজুয়াল সেটআপে কথা বলি, কখনো আমরা অফিসে গিয়ে কলিগসদের সাথে ফর্মাল সেটআপে কথা বলি। এই যে বিভিন্ন সিনারিওতে আমাদেরকে বিভিন্নভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, সেই বিভিন্ন কমিউনিকেশনের জন্য কিন্তু কথা বলার ধরনটাও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এই ধরনটা যখন আমরা চেঞ্জ করতেছি, সামটাইমস ইট বিকামস সিম্পল, সামটাইমস ইট বিকামস কম্পাউন্ড, কখনো আমরা প্যাসিভে কথা বলি, কখনো আমরা অ্যাক্টিভে কথা বলি। সো দ্যাট মিনস সেন্টেন্স ট্রান্সফর্ম করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিকেশনটাকে প্রপারলি সামনের দিকে নিয়ে আগানো এবং সিচুয়েশন বুঝে কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে এই জিনিসটাকে ডিটারমাইন করা। ওকে, এর জন্য কিছু ছোটোখাটো রুলস আছে, কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু এক্সপ্লেনেশন আছে। আজকের ক্লাসটা আমরা শুধুমাত্র রুলস মুখস্থ করাতে ফোকাস করব না, উই উইল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কোনো একটা কথা কিভাবে চেঞ্জ করে আসলে বলতে হয়, কখন একটা সেন্টেন্স আসলে কম্পাউন্ড থাকে এবং কখন একটা সেন্টেন্স সেটা সিম্পল হয়ে যায় বা কমপ্লেক্স হয়ে যায়। এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং ক্লাসে আগাতে আগাতে আমরা বেশ কিছু রুলস নিয়েও কথা বলবো যেগুলো আসলে আমাদেরকে সবসময় মেনটেন করতেই হবে। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। আমরা প্রথমেই একটা প্যাসেজ নিয়ে কাজ করব, যে প্যাসেজে আমাদেরকে 5টা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে বলা হচ্ছে। ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, সাকসেস নেভার কামস অটোমেটিক্যালি, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ। এই সেন্টেন্সটাকে আমাকে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। মনে রাখবো আমরা ব্র্যাকেটে যেই কথাটা বলা থাকবে, দ্যাট ইজ মাই ইনস্ট্রাকশন। এই সেন্টেন্সটাকে আমার কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। ওকে, সো আমরা যদি প্রথমেই একটু সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানি, স্ট্রাকচারাল দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, উইচ আর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এখন যদি আমরা একটু ক্রাইটেরিয়াগুলো জেনে নেই যে কোনো একটা সেন্টেন্স কখন সিম্পল হয়, কখন কম্পাউন্ড হয় অ্যান্ড কখন কমপ্লেক্স হয়। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইট অনলি ডিলস উইথ ওয়ান মেইন আইডিয়া, একটা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া নিয়ে কাজ করে হচ্ছে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ডে যদি আসি, কম্পাউন্ড সেন্টেন্স 2টা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া নিয়ে কাজ করে এবং 2টা আইডিয়াকে সংযুক্ত করা হয় একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। এখন যদি আসি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন কাদেরকে বলা হয়, সো আমরা আজকে একটা ছোট্ট থিওরি মুখস্থ করে রাখবো, যেটা দেখার পর আমরা আর কখনো ভুলবো না যে আসলে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে গেলে আমার কি ধরনের কনজাংশনস ইউজ করতে হয়। ওকে, সো চলো আমরা একটু দেখে নিই ফর্মুলাটা। খুবই ছোট্ট অ্যান্ড সিম্পল একটা ফর্মুলা, which is called fan voice.
F for A stands for and, N stands for nor, B stands for but, O stands for or, Y stands for yet, and S stands for so. That means আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে কম্পাউন্ডে কনভার্ট করতে চাচ্ছি, দেয়ার মাস্ট বি ওয়ান অফ দিস কোঅর্ডিনেটিং কনজাংশনস যেটা আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াকে কানেক্ট করছে একসাথে। ওকে, সো দ্যাট মিনস আমরা এখন থেকে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে গেলেই দুইটা আইডিয়ার মাঝখানে এইখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করব, কোন জায়গায় কোন ওয়ার্ডটা ইউজ করব সেটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাব। এক একটা ওয়ার্ডের এক এক ধরনের ফাংশনালিটি থাকে। ওকে, এবার যদি আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, আমাদেরকে একটু মনে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্স অলসো ডিলস উইথ টু ক্লজেস, যার মধ্যে একটা ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট মিনস আমরা যখনই কোনো সেন্টেন্স দেখব সেই সেন্টেন্সটাকে এমনভাবে কনভার্ট করতে হবে যেন একটা পার্ট থাকে আমার অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট এবং আরেকটা পার্ট থাকে সে ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে একটা মিনিং দাঁড়া করাতে পারে। সো তাহলে বলো তো, এখন যদি আমাদেরকে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে হয়, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এটাকে আমরা একটু কমপ্লেক্সে কনভার্ট করার ট্রাই করি। দেখো, প্রথমে আমাদের সেন্টেন্সটা একটু বুঝতে হবে। আমরা কাজ করি, কেন কাজ করি? উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। দ্য রিজন ইজ আমরা লাইফে সাকসেস অ্যাটেইন করতে চাই, অ্যাচিভ করতে চাই, দ্যাটস ওয়াই আমরা কাজ করি। সো ইফ উই লুক অ্যাট দ্য এক্সপ্লেনেশন, উই ইউজ সো দ্যাট। কমপ্লেক্সের মধ্যে আমরা একটা বিষয় মাথায় রাখবো, ফ্যান বয়েসের যে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো ছিল ওগুলা বাদে সাবঅর্ডিনেটিং কনজাংশনস নামে কিছু বিষয় থাকে। ওয়ার্ডস লাইক সো দ্যাট, দ্যাট, উইচ, এই ওয়ার্ডসগুলো আমরা ইউজ করতে চাই। এখন অনেকের একটা কনফিউশন হতে পারে মাঝে মধ্যে যে উইচ যদি থাকে সেন্টেন্সের মধ্যে অথবা সো দ্যাট যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কি সেন্টেন্সটা আমার কম্পাউন্ড হয়ে যাবে? না, আমি কিন্তু অনেক সময় কনফিউশনটা করতাম ছোটবেলা। আমার মনে হতো যে আসলে উইচ তো একটা কনজাংশনের মতো কাজ করে, তাহলে এটা তো কম্পাউন্ড হয়ে যাওয়ার কথা। বাট যেমনটা আমরা একটু আগে দেখে আসলাম, ফর, অ্যান্ড, ইয়েট, নর, সো, এই ওয়ার্ডসগুলো বাদে যদি কোনো কনজাংশন থাকে, দে অ্যাক্ট অ্যাজ সাবঅর্ডিনেটিং কনজাংশন, নট কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড তখন ওইটা একটা ডিফারেন্ট ক্লজ হয়ে যায়। ওকে, সো আজকে আমরা একটু দেখব যে কমপ্লেক্সের জন্য কিভাবে একটা ক্লজ বানাতে হয় যেই ক্লজটা অন্য আরেকটা ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে। ওকে, সো আমাদের সেন্টেন্সে এখানে বলা হচ্ছে উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস, আমরা কাজ করি সাকসেস অ্যাচিভ করার জন্য। দ্যাট মিনস এইখানে যে একটা কথা বলা হচ্ছে, ইট ডিলস উইথ ওয়ান সিম্পল আইডিয়া, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ, আমরা কাজ করি সফল হওয়ার জন্য। এখন এখানে যদি আমার একটা সো দ্যাট আমি বসাই, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাচিভ সাকসেস ইন আওয়ার লাইফ, দেখেন জাস্ট লাইক দিস। এই সো দ্যাটটা কি করছে? সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এই পার্টটুকু একটু চিন্তা করে দেখেন তো এটার কি কোনো মিনিং আছে? আমি যদি কাউকে বলি সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, ইট ডাজ নট ক্যারি এনি মিনিং, রাইট? দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট। এই ক্লজটুকু কার উপর ডিপেন্ডেন্ট? এই যে শুরুতে আমরা লিখে আসছি উই ওয়ার্ক হার্ড, এই কথাটার উপর ডিপেন্ডেন্ট। এখন যদি আমরা চিন্তা করি উই ওয়ার্ক হার্ড, এই কথাটার কিন্তু নিজস্ব একটা মিনিং আছে, ও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে, রাইট? উই ওয়ার্ক হার্ড, আমরা কষ্ট করি। এখন এই কথাটার উপর যখন এই কথাটা ডিপেন্ড করতেছে, দ্যাট মিনস এই সেন্টেন্সটাকে আমি এমনভাবে কনভার্ট করে ফেলছি, আমার এইখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসছে, সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এইটা হয়ে গেছে অটোমেটিক্যালি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী কমপ্লেক্স সেন্টেন্সে
আমার একটা ডিপেন্ডেন্ট ক্লজও চলে আসছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও চলে আসছে। দ্যাট মিনস মাই ট্রান্সফরমেশন ইজ সাকসেসফুল। গট ইট এভরিওয়ান? Okay, so this is how we convert any complex sentence, any simple sentence into complex, or any other sentence into complex, যেখানে আমাদেরকে অনেক সময় জোর করে সেন্টেন্সটাকে এমনভাবে চিন্তা করতে হয় যেন একটা ডিপেন্ডেন্ট এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসে। ওকে, আমরা এরকম আরও বেশ কিছু প্র্যাকটিস করব এবং আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। মুভিং ফরওয়ার্ড, আমরা একটু এই পোর্শনে চলে আসি। আমরা জানি অনেক সময় সেন্টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি এই বিষয়গুলো চলে আসে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। ইট ইজ ফেয়ারলি ইজি কম্পেয়ার্ড টু দ্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখেন, আমরা যদি একটু সেন্টেন্সটা দেখি, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইথাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। আমাকে বলা হচ্ছে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে কনভার্ট করার জন্য। এখন অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক সেন্টেন্স, এমন কোনো একটা সেন্টেন্স যেখানে আমি না কথাটা বলতে চাই না, কোনো নেগেটিভ কথা বলতে চাই না, তার মানে আমি কথাটাকে হ্যাঁ বোধকভাবে বলতে চাই। ওকে, এবার দেখি আমার সেন্টেন্সের মধ্যে অলরেডি না বোধক কোনো কথা আছে নাকি। ইয়েস, আই ক্যান সি এখানে একটা কথা বলা হচ্ছে নট পসিবল। সবসময় মনে রাখবো এইরকম কোনো নট, নো, না বোধক কোনো কথা থাকলে আমার সেটাকে অপোজিট একটা ওয়ার্ড দিয়ে হ্যাঁ বোধকে কনভার্ট করতে হবে। ওকে, ইফ ইউ লুক এট দ্য এক্সপ্লেনেশন, নট পসিবল এই কথাটা এখানে নেগেটিভ। আমার যদি নট পসিবলকে নেগেটিভ থেকে, না থেকে হ্যাঁতে কনভার্ট করতে হয়, আমার কি বলতে হবে? যেটা সম্ভব না সেটা হচ্ছে ইম্পসিবল, রাইট? সো আমরা জাস্ট নট পসিবলের পরিবর্তে ইম্পসিবল কথাটাকে নিয়ে আসতেছি, নাটাকে সরাই দিয়ে আমি হ্যাঁ বোধক কথা, অসম্ভব এই কথাটাকে নিয়ে আসতেছি। সো মাই অ্যান্সার উইল বি পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল উইথাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। ক্লিয়ার? আরেকবার একটু বলি, আমাদের একমাত্র উদ্দেশ্য নাটাকে সরায় দেওয়া। যখনই আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে বলা হবে, উই হ্যাভ টু লুক ফর নাকে আসলে কিভাবে হ্যাঁতে কনভার্ট করা যায়। এখানে আমরা নট পসিবলকে জাস্ট ইম্পসিবলে কনভার্ট করে দেওয়াতেই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেল। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আবারও আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চলে আসছি। এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। ওকে, সো আমাদেরকে এই সেন্টেন্সটা সিম্পলে কনভার্ট করতে বলা হচ্ছে। আমরা শুরুতেই জেনে আসছিলাম সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি। ও শুধু একটা ক্লজ এবং একটা মেইন আইডিয়া নিয়ে কথা বলবে। এই সেন্টেন্সটার দিকে তাকাই তো আমরা, কয়টা ঘটনা ঘটতেছে আসলে। এ ম্যান হু লিডস অ্যান আইডল লাইফ, এমন মানুষ যে অলস জীবনযাপন করে, ব্রিংস মিজারি ফর হিজ লাইফ, তার জীবনে দুর্দশা নিয়ে আসে। দেখেন, দুইটা সেপারেট ঘটনা। এখন আমাদেরকে সিম্পল করতে হইলে এই কথাটাকে একটা ক্লজে কনভার্ট করতে হবে, একটা আইডিয়াতে কনভার্ট করতে হবে। এখন এখানে ছোট্ট একটা মজার বিষয় জেনে রাখি, এরকম কোনো সেন্টেন্স যখন আসবে যেখানে হু, হোয়াট এই কথাগুলো থাকবে, সেই পার্টটাকে আমরা রিমুভ করে দিতে চাই। ওকে, সো দ্য রুল ইজ, কোনো সিম্পল সেন্টেন্সকে সিম্পলে কনভার্ট করতে হলে সেন্টেন্সের মধ্যে যদি হু, হুইচ, দ্যাট এই কথাগুলো থাকে, এই কথাগুলোকে আমরা রিমুভ করে জাস্ট একটা ডিসক্রাইবিং ফ্রেজ নিয়ে আসতে চাই। সেটা কীরকম হতে পারে দেখেন, এ ম্যান হু লিডস, হু কথাটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, আমরা এইভাবে বলতে পারি, এমন একটা মানুষ যে অলস জীবনযাপন করছে, তার জীবনে দুর্দশা আসে। তাহলে আমাদের কি করতে হবে? এ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। দেখেন, এই লিডিং কথাটার কারণে পুরো সেন্টেন্সটা কিন্তু একটা আইডিয়াতে কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা সিম্পলি বলে ফেলতে পারি, অলস জীবনযাপন করা মানুষ তার জীবনে দুর্দশা নিয়ে আসে। দেখেন, একটা আইডিয়ার মতো শোনা যাচ্ছে না? বাট আগে যখন আমি বলছিলাম যেই মানুষ, একজন মানুষ যে অলস জীবনযাপন করে, সে তার জীবনে দুঃখ দুর্দশা নিয়ে আসে, দুইটা আইডিয়া ছিল। এই দুইটা আইডিয়াকে আমরা কনভার্ট করলাম, অলস জীবনযাপন করা মানুষ জীবনে দুর্দশা নিয়ে আসে। গট ইট? সো এখানে এই রুলটা একটু মনে রাখবো যে কোনো একটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হলে অন্য কোনো সেন্টেন্সকে আমাদের এই হু, হুইচ, দ্যাট এই কথাগুলোকে রিমুভ করে দিতে হবে।
Okay, moving to the next question, the most famous topic, voice change, right? So, voice change আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হয় যে সেন্টেন্স দেখার সাথে সাথেই আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হয় সেন্টেন্সের অবজেক্ট কোনটা। সো এইটা একটু মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্সের যদি কখনো অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সটাকে প্যাসিভে কনভার্ট করা যায় না। ওকে, সো আমরা যদি একটু এই সেন্টেন্সটা দেখি এবং সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি শুরুতে, কারণ আমাদেরকে যদি অবজেক্ট আইডেন্টিফাই করতে হয় আমাদেরকে দুইটা কোশ্চেনের অ্যান্সার পেতে হবে, ইদার হু অথবা হোয়াট। দ্যাট মিনস সেন্টেন্সে কাজটা কে করছে এবং কি করছে, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি দেন উই ক্যান ইজিলি কনভার্ট এনি সেন্টেন্স ইন্টু প্যাসিভ ফর্ম। চলেন একটু সেন্টেন্সটা দেখি। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। সে তার সোসাইটির মানুষকে কখনো হেল্প করতে পারে না। ওকে, দ্যাট মিনস আমরা যদি একটু অবজেক্ট আইডেন্টিফাই করতে যাই, হি ক্যান নেভার হেল্প হু। হি ক্যান নেভার হেল্প হু, ও কাকে হেল্প করতে পারে না? দ্য অ্যান্সার ইজ দ্য পিপল অফ দ্য সোসাইটি। তার মানে আমি আমার হু এর অ্যান্সার পেয়ে গেছি। দ্যাট মিনস দেয়ার ইজ অ্যান অবজেক্ট। সো আমাদের ভয়েস চেঞ্জের রুল কি বলে, আমাদের কোনো একটা সেন্টেন্সকে যদি প্যাসিভে কনভার্ট করতে হয় আমাদেরকে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে, একটা বি অ্যাড করতে হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেনটেন করতে হবে। এই তিনটা বিষয় জাস্ট আমরা মাথায় রাখবো, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় একটা বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর V3 ফর্ম আমরা যেটাকে বলি। ওকে, সো আমরা যদি হু এর অ্যান্সার পেয়ে যাই, অবজেক্টকে খুঁজে পেয়ে যাই, অবজেক্ট হচ্ছে দ্য পিপল অফ দ্য সোসাইটি, তাহলে এটা কি হবে? সাবজেক্ট হিসেবে চলে আসবে সেন্টেন্সের শুরুতে। যদি চলে আসে তাহলে কি হবে? দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম। আমরা সবসময় বাই সামওয়ান এই পোর্শনটাকে একটু সেন্টেন্সের লাস্টের দিকে রাখার ট্রাই করব। সো আমরা যদি এখন এটাকে কনভার্ট করি প্যাসিভে, ইট লুকস সামথিং লাইক দিস, দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড, ভার্বের পার্টিসিপল ফর্ম, রাইট? আর আমাদের রুলস বলে একটা বি অ্যাড করতে হবে, তাহলে এটা হয়ে গেল দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম। ওকে, সো আমাদের একটু মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র রুলস মুখস্থ না করে এইভাবে সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সটাকে বাংলায় কোশ্চেন করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকতে হবে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, আমরা যদি একটু এই সেন্টেন্সটা দেখি, এভরিবডি অ্যাভোর্স হিম। এখন কথা হচ্ছে অ্যাভোর্স কথাটার মানে কি? অ্যাভোর্স কথাটার মানে হচ্ছে ঘৃণা করা, হেট করা। ওকে, সো এই কথাটাকে যদি আমার নেগেটিভে নিতে হয় তাহলে আমার একটা না বোধক কথা নিয়ে আসতে হবে। চলেন আমরা যদি একটু রুলটা দেখি, পজিটিভ থেকে নেগেটিভে আমাদের যদি নিতে হয় সেখানে যদি এভরিবডি কথাটা থাকে এটাকে আমরা নোবডিতে কনভার্ট করে ফেলতে চাই। মনে থাকবে, এভরিবডিকে আমরা নোবডিতে কনভার্ট করে ফেলতে চাই এবং এখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের একটা অপোজিট ওয়ার্ড আমাদের লাগবে। ওকে, সো অ্যাভোর মানে যদি হয় হেট করা, অ্যাভোরের অপোজিট ওয়ার্ড কি? লাভ, রাইট? অ্যান্ড এভরিবডির জায়গায় আমরা নোবডি ইউজ করতেছি, তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার দাঁড়ায় নোবডি লাভস হিম। এখন এটা নেগেটিভ কেন? এই যে আমি একটা না বোধক কথা নিয়ে আসলাম, নোবডি, কেউ না। ওকে, এইভাবে আস্তে আস্তে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কারণ রুলস মুখস্থ করে, ফর্মুলা মুখস্থ করে সবসময় আসলে এক্সাম পার করা যায় না এবং কমিউনিকেশনটা ক্লিয়ার হয় না, বোঝা যায় না আসলে ল্যাঙ্গুয়েজটা। সো আমরা এখন থেকে আস্তে আস্তে সেন্টেন্স পড়ে মানে বুঝতে চাই। আমরা যদি আরেকটু টাইম নেই সেন্টেন্সটা বোঝার জন্য, এভরিবডি ইটস এ পজিটিভ ওয়ার্ড, রাইট? এভরিবডিকে আমি নাতে যখন কনভার্ট করতেছি সবাই থেকে কেউ না বলে ফেলতেছি আমি, অ্যান্ড দ্যাট ওয়ে আমার এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা আরেকটা প্যাসেজে চলে আসি। এখানেও এরকম আমরা 5টা সেন্টেন্স ট্রান্সফরমেশন করব ফলোইং দ্য সিমিলার রুলস। সো দেখেন, ইট ওয়াজ 1971 when বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এটাকে আমার সিম্পলে কনভার্ট করতে হবে। আবারও মনে পড়ে প্রথম প্র্যাকটিসটা থেকে যে সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে আমার একটা ক্লজ এবং একটা মেইন আইডিয়া থাকবে। এখানে যে সেন্টেন্সটা দেওয়া, দেখি আমরা একটু, ইট ওয়াজ 1971
বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। দেখেন কথাটাকে একটু ভেঙে দুইবারে বলা হচ্ছে। সময়টা ছিল 1971, যখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, অ্যাচিভ করেছিল। এখন এই কথাটাকে যদি আমি একটা মেইন আইডিয়াতে কনভার্ট করতে চাই, রুলটা কি ছিল? হু, উইচ, এই কথাগুলোকে আমাদের রিমুভ করে ফেলতে হবে। ওকে, আমরা যদি রিমুভ করে ফেলি, ব্যাপারটা এরকম দাঁড়ায়, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ওকে, সো কথাটা যদি আমি এইভাবে বলি, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, তাহলে দেখেন একটা ক্লজ, একটাই আইডিয়া যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। ওকে, বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এটা কেন সিম্পল সেন্টেন্স হচ্ছে, কিভাবে একটা আইডিয়া হচ্ছে? দেখেন, বাংলায় যদি আমি কথাটাকে বলতে যেতাম, কিভাবে বলতাম? বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পেয়েছিল। আবার এই কথাটাকে যদি আমি অন্য কোনো একটা সিচুয়েশনে একটু ব্রডলি বলতে যেতাম, একটু ভেঙে বড় করে বলতে যেতাম, আমি এইভাবে বলতাম, সময়টা ছিল 1971, যখন বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল। ওকে, দ্যাট ওয়াজ দ্য কমপ্লেক্স। এবং কমপ্লেক্স থেকে আমি যদি সহজে বলি, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। একটা আইডিয়া, একটা ক্লজ নিয়ে কাজ করতেছে। ওকে, মুভিং ফরওয়ার্ড, এবার আমরা একটু ডিগ্রির দিকটাতে আসি। রাইট, আমরা ডিগ্রি পড়ে আসছিলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই পার্টটা আমাদের মেইন এক্সামে কিন্তু অনেক সময় এসে থাকে এবং এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয় মাঝে মধ্যে। হোপফুলি আজকের পরে কনফিউশন থাকবে না। সো কম্পারেটিভ, সুপারলেটিভ অ্যান্ড পজিটিভ, এই তিনটা বিষয় আসলে কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যখন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ পড়েছিলাম, কম্পারেটিভ কথাটার মানে হচ্ছে কারোর সাথে তুলনা করা, অমুকের সাথে তমুকের তুলনা, ওর থেকে সে, তাদের থেকে ও, এরকম তুলনার টাইপের কিছু কথাবার্তা আমাদেরকে বলতে হয়। সুপারলেটিভ মানে কি? আচ্ছা, কম্পারেটিভ কথাটা, এর মধ্যেই কিন্তু কম্পেয়ার কথাটা লুকায়িত আছে। রাইট, তাহলে কম্পারেটিভ মানেই হচ্ছে কম্পেয়ার করা, অন্য কারোর সাথে কারো কম্পেয়ার। সুপারলেটিভ কথাটা একটু চিন্তা করেন তো, সুপারলেটিভের মধ্যে সুপার কথাটা আছে না? সুপার মানে হাইয়েস্ট, ওর থেকে বেশি আর কেউ নাই। তার মানে সুপারলেটিভ মানে হচ্ছে এমন কিছু একটা যেটা হয় হাইয়েস্ট, না হয় লোয়েস্ট, বা মিডল কোনো গ্রাউন্ডে, কারোর সাথে কম্পারিজন নাই, কোনো মিডল গ্রাউন্ড নাই, ইদার সে হাইয়েস্ট অথবা সে লোয়েস্ট। এটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আর পজিটিভ ফর্ম কোনটা? দ্য জেনারেল ফর্ম, দ্য বেস ফর্ম অফ ওয়ার্ডস। ওকে, আমরা একটু এখন কম্পারেটিভের দিকে আগাবো। এই সেন্টেন্সটাকে আমার আগে বুঝতে হবে। এগেইন, আমরা আজকে যতগুলো প্র্যাকটিস করব, সেন্টেন্সটা পড়ে সাথে সাথে রুলসে যাব না, আমরা আগে বাংলা মিনিংটা বোঝার চেষ্টা করব। ওকে, কি বলতেছে? ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তাহলে আমাকে একটু আগে বলেন তো, এই সেন্টেন্সটা কোন ফরম্যাটে আছে, কোন ডিগ্রিতে আছে? পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? যেহেতু বলা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, মানে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট ছিল এই ঘটনাটা, দ্যাট মিনস আমার এই সেন্টেন্সটা কিন্তু সুপারলেটিভে আছে। ওকে, এখন এই কথাটাকে যদি আমি একটু তুলনা করে বলতে চাই, ওকে, দেখেন, আমি যদি বলতে চাই তুলনা করে, বাংলাদেশের এই ঘটনাটা সবচেয়ে সিগনিফিক্যান্ট, এটা কোশ্চেনে লেখা। আমি যদি তুলনা করতে চাই তাহলে এরকম দাঁড়ায়, রাইট, যে বাংলাদেশের কোনো ঘটনা এর থেকে বেশি আর সিগনিফিক্যান্ট না। রাইট, একটু বাংলায় চিন্তা করেন বিষয়টা, যে 1971 এটা যদি মোস্ট সিগনিফিক্যান্ট হয়, তাহলে ওর থেকে বেশি তুলনা করার মতো আর কেউ তো নাই এখানে। রাইট, সো আমার রুল কি বলে? মোস্ট সিগনিফিক্যান্ট বা মোস্ট রিলেটেড কোনো কিছু যদি থাকে, সেটা যদি আমি কম্পারেটিভ বা তুলনা করতে চাই, আমাকে ইউজ করতে হয় মোর দেন এনি আদার। রাইট, কারণ এটা বাংলাদেশের সব ঘটনার সাথে তুলনা করলে এইটাই সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট। তাহলে সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে কিভাবে আসবে? ইট ইজ মোর সিগনিফিক্যান্ট দেন এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। ইট ইজ মোর সিগনিফিক্যান্ট দেন এনি আদার। ওকে, so this is the answer. It is more significant than any other.
সো এই রুলটা আমরা ইউজ করতেছি এখানে। ওকে ওকে, তুলনাটা কিভাবে হয়েছে আমাদের ক্লিয়ার, যে আমরা বাংলাদেশের সব ইভেন্টের সাথে তুলনা করলে এটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট। ওকে, এবার একটু সামনে আগাই আমরা। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই সেন্টেন্সটাকে আমার একটু কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। আবারও কমপ্লেক্সে কনভার্ট করতে হলে কি করতে হবে, আমাদেরকে জোর করে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাতে হবে। আমরা যদি একটু রুলটা দেখি, যে আমরা একটা ক্লজ বানাতে চাই, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। যদি এটা বানাতে হয় তাহলে একটু চিন্তা করি তো কিভাবে সেন্টেন্সটাকে সাজালে, ডেকোরেট করলে আমার অটোমেটিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ওকে, আগে একটু পড়ি সেন্টেন্সটা। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের জন্য জীবন দিয়েছিল। একটু কোয়েশ্চেন করি তো, কেন দিয়েছিল? বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের জন্য। কারা দিয়েছিল? আমাদের ফ্রিডম ফাইটার্সরা দিয়েছিল। তাহলে একটু চিন্তা করেন, আমি যদি সেন্টেন্সটা এইভাবে বলি, আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট দে কুড অ্যাচিভ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। রাইট? বলেন তো তাহলে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এই যে আমি সো দ্যাটের পরে যে কথাটা বলতেছি, দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে? এই পোর্শনটুকুর উপরে, যেখানে আমার বলা হচ্ছে আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। চিন্তা করে দেখি, এই পোর্শনটুকুর একটা নিজস্ব মিনিং আছে, রাইট? ও একা একা এক্সিস্ট করতে পারে, বাট সো দ্যাট দে কুড অ্যাচিভ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এর কি কোনো মানে আছে আসলে? নাই কিন্তু। দ্যাট মিনস এই পোর্শনটুকু শুরুর এই পোর্শনটুকুর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে। এতটুক না বলা পর্যন্ত আমি এই কথাটার মানে কিন্তু বুঝতে পারছি না। ওকে, এখানে একটা ছোট্ট কনফিউশন ক্লিয়ার করে দেই। এই সো দ্যাটের কারণে অনেকে কিন্তু এক্সামে কনফিউজড হতে পারেন যে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। না, আবারও মনে করিয়ে দেই, ওই যে ফ্যান বয় স্ট্রাকচার, এর বাইরে গিয়ে যদি কোনো ওয়ার্ড অ্যাজ এ কনজাংশন অ্যাক্ট করে তাহলে কিন্তু এটা আমাদের কম্পাউন্ড না, ইটস এ কমপ্লেক্স ফরমেশন। ওকে, so the ultimate answer is our freedom fighters sacrificed their lives so that they could achieve the independence of Bangladesh. একটা ছোট্ট ফর্মুলা শিখে নিই। যখনই কোনো একটা কোশ্চেন আমরা পড়ব, সেই কোশ্চেনের ব্যাপারে আমরা কিছু কোশ্চেন করতে চাই। কারা করে, কেন করে, কি করে, কিভাবে করে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো যখন আপনি পেয়ে যাবেন, দেখবেন যে এই স্ট্রাকচারগুলো অটোমেটিক্যালি ইউ ক্যান ডেকোরেট। ওকে, এবার একটু পরের কোশ্চেনে যাই। ইটস এ ভেরি ইজি টপিক, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। ওকে, ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দেম। ইট কথাটা থাকলেই আমরা এক্সক্লেমেটরিতে একটা হোয়াট অর হাউ নিয়ে আসতে চাই। কেন? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আমরা কোনো কিছু এক্সক্লেম করতেছি, মনের ভাব একটু বড় সড়োভাবে প্রকাশ করতেছি, রাইট? দ্যাট মিনস আপনি নর্মালি বলতে পারেন ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দেম। আবার এটা যদি আমি ইমোশনস দিয়ে এক্সপ্লেন করে বলি, হোয়াট এ গ্রেট স্ট্রাগল ইট ওয়াজ ফর দেম, রাইট? সো দ্য অ্যান্সার ইজ হোয়াট এ গ্রেট স্ট্রাগল ইট ওয়াজ ফর দেম। অবশ্যই মনে রাখতে হবে, এই এক্সক্লেমেশন মার্ক না দিলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ওকে, জাস্ট লাইক ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যায়। ওকে, সো দ্য রুল ইজ ইট থাকলে আমরা একটা হোয়াট অর হাউ নিয়ে আসতে চাই। ওকে, মুভিং ফরওয়ার্ড আমরা আরেকটা কম্পাউন্ড সেন্টেন্স করব। উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম উইথ প্রাইড। ওকে, এখন কম্পাউন্ডের শর্তটা কি ছিল? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদেরকে বসাতে হবে। ওকে, চলেন কোশ্চেনটা পড়ি এবং একটু অ্যানালাইসিস করি, কোশ্চেনটাকে নিজের মতো করে বুঝি। We shall always remember them with pride. কাদেরকে মনে রাখা উচিত? তাদেরকে। Them. We should remember them. কিভাবে মনে রাখা উচিত? With pride. তাহলে আমি দুইটা অ্যান্সার পেয়ে গেলাম, তাদেরকে মনে রাখা উচিত এবং
সম্মানের সাথে মনে রাখা, গর্বের সাথে মনে রাখা উচিত, রাইট? এখন আমি যদি এই কথাটাকে দুইটা আলাদা অংশে ভাগ করে মাঝখানে একটা অ্যান্ড বসাই দিই, তাহলে কিরকম হয় ব্যাপারটা? উই শ্যাল রিমেম্বার দেম অ্যান্ড উইথ প্রাইড, রাইট? দেখেন, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম অ্যান্ড ইট উইল বি উইথ প্রাইড। ওই যে আগে অ্যান্সারটা আমরা পেয়ে গেছি যে কিভাবে মনে রাখতে হবে, গর্বের সাথে। কাদেরকে মনে রাখতে হবে? তাদেরকে, রাইট? সো এবার যদি আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু বুঝি, উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওর নিজস্ব একটা মিনিং আছে, ও নিজে একা একা এক্সিস্ট করতে পারে। আবার ইট উইল বি উইথ প্রাইড, এইটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ও নিজে নিজে মিনিং দ্বারা করিয়ে একা একা এক্সিস্ট করতে পারে। এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, এটাও ইন্ডিপেন্ডেন্ট, এটাও ইন্ডিপেন্ডেন্ট, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে সংযুক্ত করলো কে? এই অ্যান্ড কথাটা। এই অ্যান্ড কথাটা দিয়ে যখন সংযুক্ত হয়ে গেছে এবং আমার মিনিংটাও কিন্তু সেম আছে, দেখি উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম, আমাদের তাদের মনে রাখা উচিত এবং সেটা গর্বের সাথে করা উচিত। দ্যাট মিনস মিনিং কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় নাই মেইন কোশ্চেনের সাপেক্ষে। ওকে, সো দিস ইজ হাউ উই কনভার্ট এনি সেন্টেন্স ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। এখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এখানে কখনো অ্যান্ড বসতে পারে, কখনো বাট বসতে পারে, কখনো ইয়েট বসতে পারে। ওকে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ওকে, এবার একটু আমরা সামনের দিকে আগাই। আর একটা প্যাসেজ, প্রথম কোশ্চেনটা বলতেছে, দে ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল। এটাকেও আবার কম্পাউন্ড করতে হবে, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন। আবার একটু কোয়েশ্চেন করি, দে ফট ফর হোয়াট, কিসের জন্য যুদ্ধ করেছিল? কান্ট্রির জন্য। কিভাবে যুদ্ধ করেছিল? উইথ প্যাট্রিয়টিক জিল, একটা মানে দেশপ্রেমিক মনোভাব নিয়ে তারা দেশের জন্য যুদ্ধ করেছিল, আগ্রহ নিয়ে। এখানে জিল মানে হচ্ছে আগ্রহ নিয়ে, প্যাট্রিয়টিক আগ্রহ নিয়ে যুদ্ধ করা। ওকে, সো তাহলে যদি আগেরটা বুঝে থাকি, বলেন তো কি হবে? দে ফট ফর দ্য কান্ট্রি অ্যান্ড ইট ওয়াজ উইথ প্যাট্রিয়টিক জিল, এটাও একটা অপশন হতে পারে। আবার এরকম যদি আমি বলি, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল অ্যান্ড দে ফট ফর দ্য কান্ট্রি, দুইটা সেন্টেন্সই কিন্তু আমার কারেক্ট, রাইট? সো আমরা যদি একটু রুলটা দেখি, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াকে আমি অ্যান্ড দিয়ে সংযুক্ত করছি, তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়ায়, দুইটা ওয়ে হতে পারে, দে ফট ফর দ্য কান্ট্রি অ্যান্ড ইট ওয়াজ উইথ প্যাট্রিয়টিক জিল, অথবা দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল অ্যান্ড দে ফট ফর দ্য কান্ট্রি। সো দিস ইজ হোয়াট দ্য অ্যান্সার লুকস লাইক, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল অ্যান্ড দে ফট ফর দ্য কান্ট্রি। এখানে this is the independent clause, this is another independent clause, আমার অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা আইডিয়াকে একসাথে সংযুক্ত করে ধরে রাখছে অ্যান্ড। ক্লিয়ার? আই থিঙ্ক কম্পাউন্ডটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। মুভিং ফরওয়ার্ড, এবার আমরা একটু আবারও ডিগ্রিতে চলে আসি, ডিগ্রি অফ কম্পারিজন। দে আর দ্য মোস্ট কারেজিয়াস সন্স অফ আওয়ার নেশন। ওকে, দেখেন মোস্ট বলে ফেলছে, দ্যাট মিনস দ্য সেন্টেন্স ইজ ইন সুপারলেটিভ ফর্ম। এখন সুপারলেটিভ থেকে যদি আমার সিম্পলে আসতে হয়, আমাদেরকে একটা ছোট্ট রুল মনে রাখতে হবে, নো আদার এবং অ্যাস অ্যাস, এই কথাটার একটা স্ট্রাকচারে ফেলতে হবে আমাদের সেন্টেন্সটাকে। ওকে, আচ্ছা তার আগে বলেন তো এই কথাটার মানেটা কি? দে আর দ্য মোস্ট কারেজিয়াস সন্স অফ আওয়ার নেশন, তারা আমাদের দেশের সবচেয়ে সাহসী সন্তান। ওকে, সবচেয়ে সাহসী। তাহলে আমি যদি পজিটিভে আসতে চাই, আমাদের এই স্ট্রাকচারটা লিখতে হবে, নো আদার সন্স অফ আওয়ার নেশন আর অ্যাজ কারেজিয়াস অ্যাজ দে। তার মানে ওদের মতো আর কেউ কারেজিয়াস না, এটা আমরা বোঝাতে চাচ্ছি। ওকে, সো এখানে একটু রুলসটা মনে রাখতে হবে যে সুপারলেটিভ থেকে আমরা যদি পজিটিভে আসতে চাই, আমাদেরকে নো আদার অ্যান্ড অ্যাজ অ্যাজ এই কথাটাকে ইউজ করতে হবে। এই আরটা ডিপেন্ড করে আপনার
সাবজেক্টের উপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে নাকি প্লুরাল নাম্বারে আছে, এটা কখনো কখনো চেঞ্জ হয়ে ইজও হতে পারে, বাট এই স্ট্রাকচারটা সেম থাকবে, নো আদার অ্যাজ অ্যাজ। ওকে ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা একটু ভয়েস চেঞ্জে আসি আবার। এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। ওকে, ভয়েস চেঞ্জে কি করতে হবে আমাদেরকে? অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এভরিবডি অ্যাডমায়ার্স হু, দ্যাটস মাই কোয়েশ্চেন। সবাই কাকে অ্যাডমায়ার করে? তাদেরকে, রাইট? দ্যাট মিনস এটা হচ্ছে আমার অবজেক্ট, দেম। ওকে, তাহলে অবজেক্টটা যদি আমার সামনে চলে যায় তখন কি আমি দেমটাকে দেম হিসেবেই রেখে দিব? না, তখন কিন্তু আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, হু ইজ রিসিভিং দ্য অ্যাডমাইরেশন? দে আর। কারা রিসিভ করতেছে রেসপেক্ট? তারা রিসিভ করতেছে। তখন কিন্তু দেম থাকবে না, দেমটা হয়ে যাবে দে, তারা রিসিভ করছে। ওকে, অ্যান্ড দ্য অ্যাকশন ডান টু দেম, তাদের প্রতি যে অ্যাকশনটা করা হচ্ছে সেটা হচ্ছে দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। ওকে, সো আমার প্যাসিভে যদি কনভার্ট করতে হয়, দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি। দে আর গ্রেটলি অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি। রুলটাও একটু দেখে রাখি, অবজেক্টটাকে দেম থেকে আমরা দেতে কনভার্ট করে একটা আর ইউজ করতেছি এবং ভয়েস চেঞ্জিংয়ে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 বসবে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই দে আর গ্রেটলি অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, মুভিং ফরওয়ার্ড, এবার একটু আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করতে চাই সেন্টেন্সগুলোকে। নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। কেউ তাদের কন্ট্রিবিউশনকে ডিনাই করে না, অস্বীকার করে না। ওকে, ইন্টারোগেটিভ কনভার্ট করার খুবই ছোট্ট সহজ একটা ফর্মুলা আছে, যেখানে আমরা হু, হোয়াট, এই WH কোশ্চেনগুলো ইউজ করে ইজিলি ইন্টারোগেটিভে কনভার্ট করে ফেলতে পারি। একটু চিন্তা করি, এখানে বলা হচ্ছে নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন। আমরা যদি বলি হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, দেখেন সেন্সটা কিন্তু এরকম হয়, আমি বলছি কে ডিনাই করে। আমরা যখন নর্মালি কারোর সাথে কথা বলি, আমরা যখন ধরেই নেই যে কেউ ডিনাই করে না, আমরা অনেক সময় এভাবে বলি না যে ওর কন্ট্রিবিউশন কে ডিনাই করে। এই কথাটার মানে কি? যে সবাই একসেপ্ট করে যে তার কন্ট্রিবিউশন আছে, কেউ ডিনাই করে না, রাইট? সো এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি, হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, দ্য অ্যান্সার ইজ নোবডি, কেউ ডিনাই করে না। দ্যাট ইজ হাউ আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে কনভার্ট করতেছি। ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা অ্যাফার্মেটিভ করব এটাকে। দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। তাদেরকে দেশের মানুষজন কখনো ভুলবে না, দ্যাট ইজ হোয়াট ইট মিনস। ওকে, এখন অ্যাফার্মেটিভে যেহেতু কনভার্ট করতে হবে, আমাদের না রিলেটেড, না বোধক সব কিছুকে রিমুভ করে ফেলতে হবে। এখানে না বোধক কি দেখা যাচ্ছে? নেভার, রাইট? তার মানে এনিহাউ আমাকে এমনভাবে ট্রান্সফর্ম করতে হবে এই নেভার কথাটা যেন আর না থাকে। তাহলে নেভার যদি উঠিয়ে দিতে হয়, আমার নিশ্চয়ই ফরগটেনটাকেও একটা অপোজিট ওয়ার্ড নিয়ে আসতে হবে। ফরগটেনের অপোজিট ওয়ার্ড কি? রিমেম্বার্ড, তাদেরকে মনে রাখা হবে। ওকে, সো আমরা যদি একটু রুলটা দেখি, নেভারটাকে আমার একটা পজিটিভ কিছু দিয়ে কনভার্ট করতে হবে, সেটা হয়ে যাবে অলওয়েজ, এবং ফরগটেনটাকে আমার চেঞ্জ করতে হবে এর অপোজিট ওয়ার্ড রিমেম্বার্ড দিয়ে। তাহলে অ্যান্সার কি দাঁড়ায়? দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিম্যান টু দ্য এন্ড। অ্যাজ ইউ ক্যান সি, আমার নেভারের পরিবর্তে অলওয়েজ চলে আসছে, ফরগটনের পরিবর্তে রিমেম্বার্ড চলে আসছে। ওকে, অ্যাফার্মেটিভ ইজ কোয়াইট ইজি, জাস্ট আমাদেরকে না কথাগুলোকে সরাই দিয়ে না এর পরিবর্তে হ্যাঁ কথাটাকে ইনপুট দিতে হয়। ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা আরেকটা কোশ্চেনে চলে যাই। সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি ইনশিওরড টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। এইবার কিন্তু এটা একটু ট্রিকি একটা সেগমেন্ট। অ্যাক্টিভ থেকে ইজিলি প্যাসিভে চলে যাওয়া যায়,
বাট যখন সেন্টেন্সটা অলরেডি প্যাসিভে আছে, আপনাকে অ্যাক্টিভ করতে বলে, তখন কিন্তু আমাদেরকে ওই সাবজেক্টকে আর অবজেক্টকে এই বিষয়টাকে একটু আইডেন্টিফাই করে ফেলতে হয়। ওকে, এবার আমরা যদি এই সেন্টেন্সটা একটু পড়ি, সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস আর টু বি ইনশিওরড টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। কিছু এগ্রিকালচারাল ইনপুট এনশিওর করতে হবে যদি আমরা আমাদের ফুড প্রোডাকশনকে বাড়াতে চাই। এখন ন্যাচারালি একটা কোশ্চেন আসে না যে এটা কার দায়িত্ব, কে করবে? এনশিওর যে করতে হবে, এই যে এখানে বলা হচ্ছে আর টু বি এনশিওরড, এটা কে করবে আসলে? কারণ এই কে করবে ছাড়া তো আমি আসলে কোনো একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারবো না, রাইট? আমাদের খুব ফেমাস একটা ভয়েস চেঞ্জ ছিল না, আমরা ছোটবেলায় শিখে আসছিলাম যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তখন আমরা ওইখানে বলতাম দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। কারণ কে রোমটাকে বিল্ড করেছিল এই কথাটা আমাদের ওইখানে অনুপস্থিত ছিল। জাস্ট লাইক দিস কোয়েশ্চেন, কে ইনশিওর করবে এই কথাটা আমার এখানে অনুপস্থিত। দ্যাট মিনস অ্যাক্টিভে যখন আমি কনভার্ট করব, আমাকে অবশ্যই ডুয়ার মানে যে কাজটা করতেছে কে করে তাকে মেনশন অবশ্যই করতে হবে। এখন এটা হতে পারে গভর্নমেন্ট এনশিওর করতে পারে, জনগণ এনশিওর করতে পারে, আমরাও এনশিওর করতে পারি, কুড বি এনিথিং, রাইট? সো রুলটা বলে দেখেন, দ্য প্যাসিভ ভয়েস হাইডস হু ইজ ডুইং দ্য এনশিওরিং। এই সেন্টেন্সটা এটা হাইড করতেছে যে কে এনশিওর করতেছে। টু মেক ইট অ্যাক্টিভ উই নিড টু সে হু ইজ রেসপন্সিবল। তাহলে আমরা বলতে পারি উই আর টু এনশিওর। এখানে যেহেতু সেন্টেন্সটা প্যাসিভে আছে, এটা কিন্তু V3 ফর্মে আছে অলরেডি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। এটাকে আমার কি করতে হবে? বেস ফর্মে নিয়ে আসতে হবে, রাইট? সো আমরা যদি একটা উই অ্যাড করি, দ্য ডুয়ার অফ দ্য সেন্টেন্স, যে কাজটা করতেছে তাকে যদি অ্যাড করি, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। ক্লিয়ার? একটু ট্রিকি এই সেগমেন্টটা, যেখানে আপনাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করতে হচ্ছে, এই পার্টটা একটু ট্রিকি। বাট আমরা মনে রাখবো, যখনই প্যাসিভ সেন্টেন্স আসবে, কে কাজটা করে এইটা আগে খুঁজে বের করার ট্রাই করব। ওকে ওকে, মুভিং ফরওয়ার্ড, দ্য ফার্মার্স who are poor do not get loans on easy terms. এই সেন্টেন্সটাকে আমার সিম্পলে কনভার্ট করতে বলা হচ্ছে। এগেইন সিম্পলের শর্ত কি? একটা ক্লজ, একটা মেইন আইডিয়া, রাইট? এইখানে কি বলা হচ্ছে? দ্য ফার্মার্স হু আর পুর, যে কিছু ফার্মার্স যারা গরিব, দে ডু নট গেট লোনস অন ইজি টার্মস, তারা ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে লোনস পায় না। ওকে, রুলসে যদি একটু আসি, মনে আছে কি রুলস বলেছিলাম? হু, উইচ, এই কথাগুলো থাকলে সেটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিলে ইজিলি কি বলা যায়? দ্য পুয়ার ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস। দ্য পুয়ার ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস। ওকে, দেখেন আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই নামের মধ্যেই কিন্তু কথার ধরনগুলা লুকানো থাকে। সিম্পল মিনস আমি সিম্পলি কথাটাকে বলে দিতে চাই। এই সিম্পল কথাটাকে আপনি যখন একটু ঘুরায় পেঁচায় বলবেন, সেটা হয়ে যায় কমপ্লেক্স, রাইট? দেখেন এই কথাটা যদি আমি এইভাবে বলতে চাই, ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ফার্মার্স হু আর পুর, কৃষকরা যারা গরিব তারা লোন পায় না ইজি টার্মসে। এই কথাটাকে আসলে সহজে কিভাবে বলা যায়? গরিব ফার্মাররা ইজি টার্মসে লোন পায় না। ওকে, এখানে রুলটা জাস্ট হুটাকে আমি ওভারলুক করে হুটাকে রিমুভ করে দিচ্ছি সেন্টেন্স থেকে। ওকে, দেন হোয়াট আ পিটি, আমরা একটু আগে দেখে আসছিলাম অ্যাসার্টিভ থেকে যদি এক্সক্লামেটরিতে নিতে চাই, আমরা ইট থাকলে সেটাকে হোয়াট অর হাউ দিয়ে কনভার্ট করি। জাস্ট এর অপোজিট কাজটা করি। এখানে যেহেতু হোয়াট আছে এবং সেন্টেন্সটা অলরেডি এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে আছে, তাহলে আমি উল্টা কাজটা করলে কি হয়? ইট ইজ এ গ্রেট পিটি, রাইট? ইট ইজ এ গ্রেট পিটি। ওকে, সিম্পল as that. Moving forward, the farmers do not get the facilities necessary for food production. ওকে, আমরা বলে আসছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন বাদ দিয়ে অন্য যে সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আছে এগুলো ইউজ করে আমরা একটা সেন্টেন্সকে
ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলতে পারি, একটা ক্লজকে ডিপেন্ডেন্ট বানিয়ে ফেলতে পারি। ওকে, সো এখানে যেহেতু আমাদের কমপ্লেক্স করতে বলা হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ রাখতে হবে। দেখি একটু কিভাবে করা যায়। The farmers do not get the facilities which are necessary for food production. একটু নোটিস করি আমরা, which are necessary for food production, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই সেন্টেন্সটার নিজস্ব কোনো মিনিং নাই, ও একা একা এক্সিস্ট করতে পারে না। বাট এর উপরে যে সেন্টেন্সটা আছে, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, একটু সিঙ্গেল সেন্টেন্স হিসেবে যদি ওকে চিন্তা করেন, ও কিন্তু একা একা এক্সিস্ট করতে পারে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমি এই উইচটা অ্যাড করার মাধ্যমে এই সেন্টেন্সটাকে যখন যুক্ত করে দিলাম, এটা আমার ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তরিত হয়ে গেল। ওকে, আমরা কি সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটা ছোট্ট ফিলসফি ধরতে পারতেছি? সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েতে জোর করে কোনো একটা সেন্টেন্সকে অন্য রূপে রূপান্তরিত করার চেষ্টা করতেছি বাই মেনটেনিং সাম রুলস। ওকে, সো হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসছে। ওকে, এগেইন আবারও অনেকের মনে কনফিউশন আসতে পারে যে উইচ থাকার কারণে কি এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না? হবে না। কেন? কারণ আমার যে কোঅর্ডিনেটিং কনজাংশনের লিস্টে উইচ কথাটা কিন্তু ছিল না। ওকে, এবার একটু সামনে আগাই। আনফরচুনেটলি দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস। দুর্ভাগ্যবশত তারা তাদের প্রাপ্য মূল্যটা পায় না তাদের প্রোডাক্টসের জন্য। এখন এই কথাটাকে যদি আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনায় জোর করে ভেঙে ফেলতে চাই, তাহলে একটু বলেন তো বাংলায় আসলে এটা কিভাবে ভেঙে ফেলা যায়? দুইটা ঘটনা চাই আমরা। ফার্স্ট ঘটনা অলরেডি আমাদেরকে দেওয়া আছে, দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস, এটা একটা ঘটনা। ওকে, এবং এই ঘটনাটা যে আনফরচুনেট, এইটা কিন্তু আরেকটা ঘটনা। তাহলে আমার হাতে দুইটা ঘটনা চলে আসছে। প্রথম ঘটনা হচ্ছে তারা তাদের প্রাপ্য মূল্যটা পায় না। সেকেন্ড ঘটনা হচ্ছে এই বিষয়টা দুর্ভাগ্যজনক। ওকে, তাহলে একটু এক্সপ্লেনেশনটা যদি দেখি, দেয়ার আর মেইনলি টু আইডিয়াস। তারা ভালো প্রাইসটা পায় না এবং তারা যে ভালো প্রাইস পায় না এই বিষয়টা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তাহলে বলেন তো আমি এই দুইটা ঘটনাকে কি দিয়ে কনজাংশন ইউজ করে অ্যাড করে দিতে পারি? জাস্ট আ সিম্পল অ্যান্ড। সেন্টেন্স দুইটার মাঝে যদি আমি একটা অ্যান্ড ইউজ করে দেই, দে ডু নট গেট দেয়ার ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। অ্যান্ড ইট ইজ আনফরচুনেট, এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনাকে আমি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দিয়ে যুক্ত করে সেন্টেন্সটাকে কম্পাউন্ডে কনভার্ট করে ফেললাম। রাইট? ওকে, এবার আমরা আরেকটা কোশ্চেনের দিকে আগাই। দ্য লাস্ট সেগমেন্ট আমাদের, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। এটাকে আমার সিম্পলে কনভার্ট করতে হবে এবং আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, হু কথাটা আছে। তাহলে উইথাউট লুকিং অ্যাট দ্য রুলস অর এক্সপ্লেনেশন একটু বলি তো, আমরা এতক্ষণ ধরে যে শিখলাম কোন বিষয়টাকে রিমুভ করতে হবে, জাস্ট সিম্পলি হু কথাটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, হুকে যদি আমি রিমুভ করে দেই এবং পুরো কথাটাকে একটা মেইন আইডিয়াতে কনভার্ট করতে চাই, যেহেতু সিম্পলের শর্তই হচ্ছে একটা মেইন আইডিয়া, দ্য সেন্টেন্স মাইট লুক লাইক, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং অ্যান্ড দ্যাটস ইট। সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল মানেই হচ্ছে আমি সহজে কথাটাকে বলতে চাই। লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। সো দ্য অ্যান্সার ইজ লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। মুভিং ফরওয়ার্ড, পিপল কল্ড হিম ওয়াইজ সলোমন। এটা আমার প্যাসিভে কনভার্ট করতে হবে। তার আগে কি করতে হবে? অবজেক্ট চিনতে হবে। রাইট? পিপল কল্ড হিম হোয়াট? That is my question. People called him what? People called him wise Solomon. Okay? এখন কারা ডাকতো ওকে wise Solomon? The people. Who called him wise Solomon? The people. The people called him what? Wise Solomon. Right? তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, হু এর প্রায়োরিটি আগে,
হোয়াটের প্রায়োরিটি একটু পরে। দ্যাট মিনস আমরা প্যাসিভে করার সময় হু এর বিষয়টাকে একটু আগে নিয়ে আসতে চাই, তারপরে হোয়াটটাকে রাখতে চাই। ওকে, তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ায় যদি আমি একটু এক্সপ্লেনেশনে যাই। হি ওয়াজ কল্ড, হু ওয়াজ কল্ড হিম, সে, তাকে ডাকা হতো। কাকে ডাকা হতো? তাকে ডাকা হতো। তাকে কি ডাকা হতো? ওয়াইজ সলোমন ডাকা হতো, রাইট? সো আমার প্রথম হু হচ্ছে এইটা, হোয়াট হচ্ছে এইটা। তাহলে হু এর প্রায়োরিটি যদি আগে হয়, তাহলে আমার হিমটাকে কিসেতে কনভার্ট করতে হবে? হিতে কনভার্ট করতে হবে। তো আমার অ্যান্সারটা দাঁড়ায় হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপল। এটা অ্যাড করাটা প্রেফারেবল, অ্যাড না করলে যে ভুল হবে অ্যান্সার তা কিন্তু না, বাট ইটস অলওয়েজ সেফার টু কিপ ইট বাই পিপল। বাই পোর্শনটুকু রেখে দেওয়াটা সেফ অপশন। ওকে, সো এইভাবে আমরা একটু সেন্টেন্সগুলোকে বুঝে বুঝে অ্যানালাইসিস করে এইভাবে হু, হোয়াট, অবজেক্ট আইডেন্টিফাই করে তারপর অ্যান্সার করার ট্রাই করব। এতে কি হবে? ফর্মুলা এবং স্ট্রাকচারের উপর থেকে আপনার ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে কমতে থাকবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডেবিলিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, বেটার আন্ডারস্ট্যান্ডেবিলিটি অফ দ্য স্ট্রাকচার, যে কেন একটা স্ট্রাকচার চেঞ্জ হয়, কোন একটা স্ট্রাকচার কেন কিভাবে কাজ করে। ওকে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন রিয়েল লাইফ ফর্মুলা সবসময় মুখস্থ থাকবে না, সবসময় মাথায় থাকবে না। অল দ্যাট উইল ম্যাটার ইজ ইউর আন্ডারস্ট্যান্ডেবিলিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার একটু আমরা পরের কোশ্চেনে চলে আসি। অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল। ওয়াইজেস্ট, দ্যাট মিনস ওনার থেকে ওয়াইজ আর কেউ ছিল না। তার মানে বলি তো একটু সেন্টেন্সটা কোন ফর্মে আছে? আছে সুপারলেটিভ ফর্মে, কনভার্ট করতে হবে কম্পারেটিভ ফর্মে। আচ্ছা, সে যদি সবার থেকে ওয়াইজ হয়, তাহলে কার সাথে তুলনা করব আমরা? ডেফিনেটলি সবার সাথে তুলনা করলে সে সবার থেকে সবচেয়ে বেশি ওয়াইজ ছিল, রাইট? আমাদের রুলটা নিশ্চয়ই মনে আছে। আমরা কম্পেয়ার করার সময় এই ওয়াইজ কথাটাকে, অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে আসতে চাই। দ্যাট মিনস ওয়াইজেস্ট হয়ে যাবে ওয়াইজার। কম্পেয়ার যেহেতু করতেছি, একটা দেন অবশ্যই আনতে হবে, কারণ কম্পেয়ার দেন ছাড়া কখনো করা যায় না। কার থেকে বেশি ওয়াইজ ছিল? বাকি সবার থেকে, রাইট? সো এইভাবে একটু ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে বোঝার ট্রাই করবো আমরা। তার মানে সেন্টেন্স যদি কম্পারেটিভ ফর্মে যায়, অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম নো ওয়ান ওয়াজ ওয়াইজার দেন হিম, অথবা আমরা বলতে পারি অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ wiser than anyone else, right? So my answer will be actually at that time wiser কেন আসছে? কারণ আমাকে কম্পারেটিভ করতে বলা হচ্ছে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। then anyone else, কেন anyone else আসতেছে? কারণ he was the wisest of all, সবার সাথে তুলনা করলে সে সবার থেকে বেশি ওয়াইজ ছিল। ওকে, moving to the next question. There was another ruler also named Queen of Sheba. ওকে, এটাকে আমার যদি কমপ্লেক্স করতে হয় কি করতে হবে? জোর করে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। সেটা কিভাবে আনবো? জাস্ট বাই অ্যাডিং হু। দেখেন, আমরা যখন এইরকম কোয়েশ্চেন থাকে, কমপ্লেক্সে থাকে, আমরা এটাকে সিম্পল বা কম্পাউন্ড করার জন্য কি করি? সিম্পল করার জন্য হুটাকে রিমুভ করে দিই। অ্যান্ড এক্স্যাক্টলি লাইক দ্যাট, আমাকে যদি কমপ্লেক্স করতে বলে, আমরা হু, সো দ্যাট, উইচ, দ্যাট, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আবার নিয়ে আসতে চাই সেন্টেন্সের মধ্যে। তাহলে এবার দেখি আমরা একটু। হু ওয়াজ অলসো নেমড কুইন অফ শেবা, এইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটার নিজস্ব কোনো মিনিং নাই ও একা একা এক্সিস্ট করতে পারে না। কিন্তু শুরুর যে পোর্শনটুকু, দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার, এই পোর্শনটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ও একা একা নিজস্ব মিনিং দিয়ে এক্সিস্ট করতে পারে। তার মানে আমার শর্ত ফুলফিল হইলো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, হয়ে গেছে আমার কমপ্লেক্স স্ট্রাকচার। ওকে, অ্যান্ড ফাইনালি, one day she thought Solomon's wisdom
শুড নট রিমেইন আনটেস্টেড। তার মানে একদিন সে ভেবেছিল সলোমনের উইজডম সেটা আনটেস্টেড রাখা উচিত হবে না, টেস্ট করতে হবে। ওকে, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ যদি করতে হয় আমার নট কথাটাকে রিমুভ করতে হবে, এনি হাউ না এর পরিবর্তে আমাকে হ্যাঁ বোধক কিছু একটা নিয়ে আসতে হবে। এবং এই যে আনটেস্টেড কথাটা, আনটেস্টেডের অপোজিট ওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে। আনটেস্টেডের অপোজিট হচ্ছে টেস্টেড। ওকে, তো আমরা যদি অ্যাফার্মেটিভ করতে চাই, ইট শুড সাউন্ড সামথিং লাইক দিস: ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড বি টেস্টেড। দেখেন বাংলায় যদি একটু চিন্তা করি, কেউ একজন বলতেছে যে সলোমনের উইজডমটা চেক না করে রাখা উচিত না, আর আপনি এসে সেটাকে হ্যাঁ বোধক করে বলতেছেন সলোমনের উইজডমটাকে টেস্ট করা উচিত। মিনিং 100% সেম, জাস্ট আমরা না বোধক কথাগুলোকে রিমুভ করে দিচ্ছি। সো দ্য অ্যান্সার উইল বি ওয়ান ডে শি থট সলোমনস উইজডম শুড বি টেস্টেড। এখানে আমরা বি কিসের পরিবর্তে নিয়ে আসলাম? এই নটের পরিবর্তে। টেস্টেড কই থেকে নিয়ে আসলাম? আনটেস্টেডের পরিবর্তে। So that was the class of sentence transformation, and I believe এই ট্রান্সফরমেশনগুলো যদি আপনারা একটু বুঝে বুঝে কোয়েশ্চেনের আন্ডারস্ট্যান্ডেবিলিটি নিয়ে প্র্যাকটিস করেন, অনেক সময় দেখা যাবে আপনার রুলসের উপর থেকে ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কমে যাচ্ছে। সো ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আই বিলিভ সবার ভালো লেগেছে ক্লাসটা, এইরকম আরও ক্লাস নিয়ে কিন্তু আমাদের এই এইচএসসি ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সটা রেডি করা হয়েছে, যেখানে আমাদের এইচএসসির কমপ্লিট সিলেবাসটা অনলি 3 মাসে কভার করে দেওয়া হবে উইথ দ্য গোল অফ গেটিং ইউ A+ ইন দ্য এইচএসসি এক্সাম। কোর্সটার প্রাইস যদি আমরা একটু বলি, দ্য প্রাইস ইজ সেট অ্যাট 8,000 টাকা। কোর্সটার ডিউরেশন হবে সপ্তাহে 3টা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস হবে 1.5 ঘন্টা করে, এবং টোটাল ডিউরেশন হবে পুরো কোর্সটার 3 মাস। 3 মাসের জার্নিতে আমরা এইচএসসি সেকেন্ড পেপার অ্যান্ড ফার্স্ট পেপার দুইটার জন্যই পুরো টপিকগুলোকে কভার করে ফেলবো। এবং কি কি থাকবে এই কোর্সটাতে আমাদের? There will be 7 English first paper classes এবং 16টা ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসেস এবং 4টা রাইটিং ক্লাসেস, ডেডিকেটেড রাইটিং ক্লাসেস কিন্তু থাকবে। কারণ আমরা অনেক সময় দেখি স্টুডেন্টসরা যখন গ্রামারের পোর্শনটা কভার করে ফেলে, মোস্টলি দে গেট স্টাক অন দ্য রাইটিং পার্ট। প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে অনেক সময় আমরা চিন্তা করে লিখতে পারি না, মুখস্থ করতে হয়। এই লুপটা থেকে আমরা বের হয়ে আসতে চাই আস্তে আস্তে। দ্যাটস ওয়াই 4 ডেডিকেটেড রাইটিং ক্লাসেস। এবং আপনি যে রাইটিংটা করলেন সেটার কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য ফিডব্যাক দিয়ে থাকবে টিচাররা। এরকম 3টা রাইটিং অ্যাসেসমেন্ট আমরা করে থাকবো, এবং টিচার আপনাকে 1-to-1 ফিডব্যাক দিয়ে দিবে অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট পয়েন্টার্স। অ্যান্ড ফাইনালি 2টা মডেল টেস্ট থাকবে টু অ্যাসেস ইউর ওভারঅল পারফরমেন্স। সো ফাইনালি আবারও একটু মনে করিয়ে দিই, আমাদের ক্লাসগুলো কোথায় হচ্ছে, অনলাইন নাকি অফলাইন? ডেফিনেটলি অফলাইনে। ঢাকায় আমাদের 4টা ব্রাঞ্চ, মিরপুর, মগবাজার, পান্থপথ এবং উত্তরা, এবং চট্টগ্রামের চকবাজারে কিন্তু আমাদের একটি ব্রাঞ্চ আছে যেখানে আপনি চলে যেতে পারেন। কোর্সটাতে যদি আমরা ভর্তি হতে চাই বা আমরা কোর্সের বিষয়ে যদি কিছু জানতে চাই, আমরা ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যেতে পারি আমাদের, অথবা ইউ ক্যান ভিজিট এনি অফ দ্য ব্রাঞ্চেস। আমাদের ব্রাঞ্চের অ্যাডমিশন অফিসারদের সাথে কথা বলে ডিরেক্টলি কোর্সের ব্যাপারে জেনে নিতে পারেন, অথবা বাসায় বসে জাস্ট 16910-তে কল করে কোর্সের সকল বিস্তারিত জেনে নিতে পারবো আমরা। থ্যাংক ইউ ফর টুডে। ওয়েটিং টু সি ইউ অ্যাট দ্য ব্রাঞ্চ।